চারদিক শুধু ভালোবাসা আর ভালোবাসা। 2025 সালের বলিউডের সকল রেকর্ড ভেঙে দিয়েছে এই সিনেমা। কিছু কিছু সিনেমা আছে যা তোমাকে আবেগে ভাসাবে, তোমাকে কাঁদাবে, তোমার মনের মধ্যে গেঁথে যাবে, ভালোবাসার সম্পূর্ণ অর্থ তোমাকে বুঝিয়ে দিবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সাইয়ারা মুভি। ইতিমধ্যেই যে সিনেমা মানুষের মনে জায়গা করে নিয়েছে। সিনেমা শুরু করার আগে ছোট একটি অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি লাইক এবং শেয়ার করে সিনেমা শুরু করা যাক। সিনেমার শুরুতেই ভানিবার্তাকে দেখা যায়। সে আজকের সিনেমার নায়িকা। সে কোর্টের সামনে বসে আছে, আজকে তার বিয়ে। সেখানে তার ফ্যামিলিকেও দেখা যায়। সে অধীর আগ্রহে মাহেশের জন্য অপেক্ষা করছে। মাহেশ আসলে তারা দুইজনে মিলে বিয়ে করবে। তার একটু পরে মাহেশ না আসলেও মাহেশের ফোন আসে ভানির কাছে। মাহেশ প্রথমে বলে যে তার প্রমোশন হয়েছে একদম শেষ সময়ে। তার অফিস তাকে লন্ডনে পাঠানোর জন্য অ্যাপয়েন্ট করেছে। ভানি এটি শুনে তো অনেক খুশি হয়ে যায়। ভানি বলে যে ঠিক আছে, তাহলে আমরা বিয়ে পরেও করতে পারবো। কিন্তু মাহেশ অপর পাশ থেকে বলে যে না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমার বসের মেয়ে আমাকে পছন্দ করে, আমি তাকেই বিয়ে করব, আর সেজন্যই আমার প্রমোশন হয়েছে। ভানি তো একদম ভেঙে পড়ে। সে কোনোভাবেই এইসব মেনে নিতে পারছিল না। ভানি ধীরে ধীরে একা হয়ে যায়, সে ঘরবন্দি হয়ে যায়। সে হতাশ হয়ে আগের বিষয়গুলোই ভাবতে থাকে। ভানির ফ্যামিলি ভানিকে অনেক সাপোর্ট করে। ভানিকে স্বাভাবিক অবস্থায় ফিরে নিয়ে আসার জন্য ফ্যামিলি অনেক চেষ্টা করে। 6 মাস পেরিয়ে গেলেও ভানি মাহেশকে ভুলতে পারেনি। আর এখানে আমরা জানতে পারি যে ভানির লেখালেখির অভ্যেস আছে। সে কখনো কখনো সুন্দর সুন্দর কবিতা লেখে, আবার কখনো জীবনের কথাগুলো লিখে রাখে। মানে তার সাথেই যা হচ্ছে সেগুলোই লিখে। সে গত 6 মাস কিছুই লিখতে পারেনি, তাই সে এক জার্নালিজমের চাকরির জন্য ইন্টারভিউ যায়। যদিও এই চাকরির জন্য ভানির কোয়ালিফিকেশন যথেষ্ট ছিল না, তারপর সে চাকরিটি পেয়ে যায়। আর এখানেই সর্বপ্রথম সে কৃষ কাপুরকে দেখে। ভানি অফিসে ঢোকার সময় সে তার ডায়েরি ভুলে বাইরে রেখে এসেছিল। কৃষ সেই ডায়েরিটি পেয়েছিল এবং সেই ডায়েরিটি দেওয়ার জন্যই ভানির সাথে সে পরিচয় হয়। এরপর দেখা যায় যে এইচআর ভানিকে জব দিয়েছে, সেই এইচআরকেই কৃষ মারছে। কৃষ মূলত একজন মিউজিশিয়ান, সে তার ব্যান্ড নিয়ে গান করেছে। তবে এইচআর কৃষ ব্যতীত সকলের প্রশংসা করে আর কৃষকে ছোট করে দেখায়। সে বলে যার যোগ্যতা আছে তাকে অবশ্যই হাইলাইট করতে হবে, এই বলে আর এইচআরকে কৃষ মারে। এইচআর মূলত পক্ষপাতিত করেছিল। তার গ্রুপেরই একজন ছিল যার সাথে এইচআর এর ভালো সম্পর্ক, তাই এইচআর তাকে হাইলাইট করতে গিয়ে কৃষকে ছোট করে। আর এটি কৃষের সহ্য হয় না, তাই এইচআরকে সে মারে। ভানি দূর থেকে এসব দেখছিল। কৃষ কাপুর যাওয়ার আগে এইচআরকে বলে যে আমি কৃষ কাপুর, ভবিষ্যতের সুপারস্টার, এই বলে কৃষ কাপুর সেখান থেকে চলে যায়। কৃষ তার বন্ধুদের কাছে চলে আসে। সে এসে তার বন্ধুদের সাথেও ঝামেলা করে। কৃষ মনে করেছিল যে তার বন্ধুরাও মানে ব্যান্ডের সদস্যরাও ওই এইচআর এর সাথে জড়িত। কৃষের বন্ধুরা রাগ করে সেখান থেকে চলে যায়। কেভি শুধু এখানে কৃষের সাথে থেকে যায়। এখানে মূলত তাদের একটি শো ছিল। কৃষ তাদেরকে গুরুত্ব না দিয়ে একাই সে পারফরমেন্স করার জন্য স্টেজে উঠে যায়। সে তার নিজের যোগ্যতা দিয়ে খুব সুন্দর একটি পারফরমেন্স দেয়। সেখানেই বোঝা যায় যে কৃষ আসলেই ট্যালেন্টেড। সকলেই তার গানের তালে তালে নাচতে শুরু করে। কৃষের শুধু দরকার ছিল একটি সুযোগের। কেভি কৃষকে একটি র্যাপার সম্পর্কে বলে, তার নাম প্রিন্স। সে তার পরবর্তী শো এর জন্য একটি ক্লাসিক গান খুঁজছে। তাই কৃষ কেভিকে নিয়ে প্রিন্সের ম্যানেজারের সাথে দেখা করে আর তাদের মধ্যে একটি চুক্তি হয়। প্রিন্সের ম্যানেজার বলে দেয় যে 3 দিনের মধ্যে তুমি একটি গান রেডি করে দিবে আমাকে। কৃষের মাথা ঘুরে ওঠে। সে চিন্তা করে যে 3 দিনের ভিতর আমি কিভাবে রিলিক্স তৈরি করব, আর গান রেডি তো দূরের কথা। তখনই সে সেখানে ভানিকে দেখে। ভানি এসেছিল প্রিন্সের ইন্টারভিউ নেওয়ার জন্য, কিন্তু প্রিন্সের লোক তাকে বলে 2 মাস পরে তার সাথে যোগাযোগ করার জন্য। ভানি কোনোভাবেই সেই লোকেশনে ঢুকতে পারছিল না। সিকিউরিটি গার্ডরা তাকে ঢুকতে দিচ্ছিল না। তখন কৃষ এগিয়ে যায় এবং ভানিকে ভিতরে ঢুকায়। ভানিকে ভিতরে নেওয়ার সময় কৃষের হাতে ভানির ডায়েরিটি চলে আসে। ডায়েরিতে ছেঁড়া পাতায় কিছু কবিতার মতন লাইন লেখা ছিল, আর কৃষ সেটি নিয়েই একটি গান গেয়ে ফেলে সেখানে।
যদিও সেখানে 2-4 লাইনই লেখা ছিল। ক্রিসের গলায় সেই গানটি ওখানে সবাই পছন্দ করে, প্রিন্সও পছন্দ করে, আর ভানি তো তার দিকে চেয়ে চেয়েছিল। প্রিন্স ক্রিসকে বলে যে তোমার গান অসম্ভব সুন্দর হয়েছে, তুমি আমাকে এই গানের ফুল ভার্সনটি দিবে আমাকে। প্রিন্স ক্রিসের সাথে ডিল করে, আর ক্রিস ভানিকে বলে তুমি এই গানটি ফুল আমাকে লিখে দিবে, তাহলে আমি প্রিন্সের ইন্টারভিউ নেওয়ার জন্য তোমাকে হেল্প করব। গান রিলিজ হওয়ার আগে তুমি ইন্টারভিউ করবে। এটি শোনার পর ভানিও রাজি হয়ে যায়। ওই রাত থেকেই তারা রিলিক্স লেখার জন্য রেডি হয়। ভানি ক্রিসের স্টুডিওতে চলে আসে। তারা দুইজন মিলে রিলিক্স লেখার জন্য চেষ্টা করে, কিন্তু ভানি কোনোভাবেই রিলিক্স লিখতে পারছিল না, তার ভিতর আসছিলই না। সে অস্বস্তি ফিল করছিল, আর এদিকে ক্রিস অপেক্ষা করছিল যে কখন একটি সম্পূর্ণ গান তাকে লিখে দিবে। ভানি ক্রিসকে বলে যে সব গান সবসময় লেখা যায় না, কিছু কিছু অনুভূতি আমাদের ব্যক্তিগত লাইফ থেকেই নেওয়া, সবকিছু সবসময় হয়ে ওঠে না। যেই গানগুলো আমাদের মন ছুঁয়ে যায় সেই গানগুলো আমাদের মন থেকেই আসে, ব্রেন থেকে নয়। কিন্তু এই গান লেখার এত প্রেসার আমি নিতেই পারছি না। ভানি কিছুটা কান্না করে দেয়। ক্রিস ভানিকে ক্রিকেট প্র্যাকটিস করার মাঠে নিয়ে যায়। ক্রিসের মন খারাপ থাকলে সচরাচর সে এখানেই আসে, আর এই জায়গাটি তার অনেক পছন্দ। ভানিকে সে বুঝিয়ে বলে যে দেখো, ক্রিকেট খেলাতেও কিন্তু ব্যাটসম্যানের উপর অনেক চাপ থাকে। ধরো ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হচ্ছে, 1 বলে 5 রান দরকার, তখন তুমি চিন্তা করো যে ব্যাটসম্যানের উপর কি পরিমাণে চাপ থাকে, কিন্তু তারপরে সে 6 মেরে দলকে জিতিয়ে দেয়। এইভাবেই ক্রিস ভানিকে বোঝায়। এইভাবেই ভানি আস্তে আস্তে মোটিভেটেড হয়, আর সে গানের লাইন লেখা শুরু করে। ভানি গানের লাইন লেখে আর ক্রিস সেটির সুর করে। এইভাবেই আস্তে আস্তে তারা সম্পূর্ণ গান কমপ্লিট করে ফেলে। প্রিন্স গানটি শোনার পরে তার অনেক পছন্দ হয়, কিন্তু তার ম্যানেজার বলে যে প্রিন্স গানটি গাইবে আর সেখানে র্যাপ থাকবে না, সেটি কিভাবে হয়। প্রিন্স তখন বলে ঠিক আছে, তাহলে র্যাপ অ্যাড করা হবে এই গানে। প্রিন্স ক্রিসকে বলে যে তুমি নতুন করে রিলিক্স অ্যাড করো। ক্রিস রাজি হয়ে যায়। প্রিন্স আর প্রিন্সের ম্যানেজার যাওয়ার পরে ভানি ক্রিসকে বলে যে কিভাবে আমরা এটি করব, আমরা এত কষ্ট করে গান করেছি, তুমি সেই গানটি কিভাবে চেঞ্জ করবে, এই গানে তো অনেক ইমোশন রয়েছে, মানুষ এটি পছন্দ করবে। ক্রিস তখন বলে যে পছন্দ করবে, প্রিন্স র্যাপ দিলে তখন পছন্দ করবে, গানটি হিট হবে, আর আমার হিটই প্রয়োজন, আমার টাকার প্রয়োজন। ভানির অনেক মন খারাপ হয়। ভানি সেখান থেকে চলেই যাচ্ছিল, তখনই সেখানে পুলিশ চলে আসে। ক্রিসকে পুলিশ বাইরে নিয়ে আসে। নিয়ে আসার পরে দেখা যায় ক্রিসের বাবাকে পুলিশ ধরে নিয়ে এসেছে। সে মদ পান করে রাস্তায় উচ্ছৃঙ্খলতা করছিল। পুলিশ ক্রিসের বাবাকে ক্রিসের জিম্মায় ছেড়ে দেয়, কিন্তু পুলিশ ছেড়ে দেওয়ার আগে ক্রিসকে অনেক উল্টাপাল্টা কথা শোনায়, যেটি ক্রিসের আত্মসম্মানে লাগে। ক্রিসের মা বেঁচে নেই, তার বাবাও তার সাথে থাকে না, কিন্তু সে তার বাবাকে অনেক ভালোবাসে, আর এই বিষয়গুলো ভানির নজরে পড়ে। তাই ভানি ক্রিসের বাবাকে একটি রিহ্যাব সেন্টারে নিয়ে যায়, আর সেই রিহ্যাব সেন্টারে 10 লাখ টাকা প্রয়োজন। ক্রিসের কাছে এত টাকা ছিল না, তাই সে প্রিন্সের ম্যানেজারের সাথে দেখা করে আর বলে যে আমার কোনো রাইট লাগবে না, আমার কোনো নাম দরকার নেই, আমি তোমাদের গান দিয়ে দিব, কিন্তু আমাকে 10 লাখ টাকা দিতে হবে। রিহ্যাব সেন্টারে তার বাবার চিকিৎসা শুরু হয়। এরপরই দেখানো হয় সেই গানের স্টেজ শো হচ্ছে, আর সেখানে ক্রিসের নাম পর্যন্ত নেই। তারপরও সে প্রিন্সের স্টেজ পারফরমেন্স দেখার জন্য, মানে নিজের গানের পারফরমেন্স দেখার জন্য সেখানে আসে। সেখানে অনেক ভিড় ছিল, সকলেই এই গানটি পছন্দ করেছিল, আর ক্রিস চেয়ে চেয়ে সেই বিষয়গুলো দেখছিল। ভানিও সেই পারফরমেন্স দেখার জন্য এসেছে, কারণ সে জানতো ক্রিস অবশ্যই সেখানে আসবে। ক্রিস আর ভানি একে অপরকে দেখতে পায় এবং তারা দুইজন একে অপরের কাছে আসে। দুইজন দুইজনকে জড়িয়ে ধরে, কারণ তারা দুইজন একে অপরের ফিলিংস শেয়ার করছিল। তারাই জানে যে এই গানটি তৈরি করতে তাদের কতটা কষ্ট হয়েছে। তারা দুইজন দুইজনকে বুঝতে পেরে তাদের মধ্যে একটি অ্যাটাচমেন্ট তৈরি হয়। তারা কিস করে, তারা একে অপরের অনেক কাছে চলে আসে, খুব সুন্দর সময় কাটায় তারা। তাদের দুইজনের কাটানো সুন্দর সময়ের মধ্যেই ক্রিস তার বন্ধুদের মনে করে। সে ভানিকে বলে যে আমি একজন গায়ক, ঠিক আছে, তুমি একজন লেখক, ঠিক আছে, আমার ব্যান্ডে অন্য সদস্যরা নেই, আমার বন্ধুদের সাথে আমার গন্ডগোল হয়েছে। সে মূলত তার বন্ধুদের মিস করছিল। ভানি তখন ক্রিসকে বলে যে তোমার বন্ধুদের তোমার দরকার, তুমি ওদের ছাড়া কিছুই করতে পারবে না। মানে ভানি তাকে মোটিভেটেড করে এবং তার বন্ধুরা আর সে যেন একসাথে কাজ করে সেই রকমই কথাবার্তা বলে আর কি। ভানির কথা শুনে বুঝতে পেরে সে তার পুরাতন বন্ধুদের কাছে চলে যায় এবং তাদের কাছে ক্ষমা চায়। তাদেরকে বলে যে আমরা একত্র এমন কিছু করব যা পুরো দুনিয়ার প্রশংসা করবে। ক্রিসের এমন কথা শুনে তার বন্ধুরা অনেক খুশি হয়ে যায়, তারা একসাথে কাজ করার জন্য রাজি হয়ে যায়। আর অন্যদিকে ভানিও তাদের গ্রুপে যোগ দেয়।
ভানি নতুন একটি লিরিক্স তৈরি করে আর সেই গান সবাই মিলে প্রস্তুত করে। সবাই অনেক পরিশ্রম করে এই গানটি তৈরি করে ফেলে। গানটি প্রস্তুত হওয়ার পরে তারা ইউটিউবে প্রচার করে। প্রথম দিনেই গানটি অনেক ভাইরাল হয়ে যায় আর এই গানের সকল কৃতিত্ব দেয় ভানির উপর, কারণ তারা এর আগেও তো গান তৈরি করেছে কিন্তু ভাইরাল হয়নি। এইবার ভাইরাল হয়েছে কারণ লিরিক্স ছিল অনেক সুন্দর, মন ছুঁয়ে যাওয়ার মতন গান হয়েছে, তাই খুব সহজেই ভাইরাল হয়েছে। আর এইভাবে একসাথে কাজ করতে করতে ভানি আর ক্রিস অনেক কাছাকাছি চলে আসে। তাদের মধ্যে ফিলিংস আরো অতিরিক্ত তৈরি হয়ে যায়। তারা একে অপরকে অনেক পছন্দ করা শুরু করে। ক্রিস একদিন ভানিকে তার বাড়িতে রাখতে আসে আর ভানির পরিবারের লোকজন ক্রিসকে দেখে ফেলে। ভানির মা এটি দেখার পরে ভানিকে অনেক বকাঝকা করে আর বলে যে তুমি কয়েক মাস আগেই ডিপ্রেশনে ছিলে, তুমি আবার এসব শুরু করেছো। তোমার জন্য আমাদের পরিবার কতটা ভুক্তভোগী হয়েছিল, তুমি কি এসব ভুলে গিয়েছো? তুমি যদি আবার এরকম কোনো ভুল সিদ্ধান্ত নাও তাহলে আমাদের পরিবার কিন্তু এসব নিতে পারবে না, আর সেই ধারণ ক্ষমতা আমাদের পরিবারের আর নেই। এই সব কথাগুলো ক্রিস আড়ালে শুনে ফেলেছিল, কারণ ভানির ব্যাগ সে ফেরত দিতে এসেছিল আর পিছন থেকে সবকিছুই শুনেছে। আর ভানি তার মায়ের এসব কথাবার্তা শুনতে শুনতে এই চাপ নিতে না পেরে অজ্ঞান হয়ে যায়। সাথে সাথেই তাকে হাসপাতালে নেওয়া হয়। ক্রিসও সেখানে এসেছিল। ভানির মা এখনো ক্ষিপ্ত ছিল। সে ক্রিসকে বলে যে তুমি যদি আমার মেয়েকে পছন্দ করো, ভালোবাসো, তাহলে আমার মেয়েকে বিয়ে করো, আর না হলে আমার মেয়ের কাছ থেকে একবারে সরে যাও। আমি কিন্তু আর এসব সহ্য করতে পারবো না। ক্রিস ভানির মায়ের কথাবার্তা শুনে ভানির কাছে গিয়ে ভানিকে বলে যে আমরা চলো বিয়ে করে ফেলি। ভানি তখন ক্রিসকে বলে যে না, আমরা এত তাড়াতাড়ি বিয়ে করব না, তোমার এখন সুপারস্টার হওয়ার সময়, তুমি অনেক ট্যালেন্টেড, তুমি নিজেকে নিয়ে অনেক স্বপ্ন দেখো, সেই স্বপ্ন পূরণ করতে হবে তোমার। আমরা যখন তখন বিয়ে করতেই পারি, কিন্তু তোমার স্বপ্ন পূরণ করা সবচাইতে জরুরি। আমি চাই না যে তোমার স্বপ্নের জায়গাতে তুমি আমাকে বসাও, কারণ তোমার স্বপ্ন পূরণ হওয়া খুবই জরুরি। ভানি কিছুটা সুস্থ হয়ে ওঠে, ডক্টর তাকে রিলিজ দিয়ে দেয়। এরপর ক্রিস তার গ্রুপ নিয়ে গোয়া চলে যায়, কারণ তারা ট্রাভেল শুট করবে। গোয়া যাওয়ার পরে ক্রিস দেখে যে তাদের আশপাশে অনেক ভিড় জমে গিয়েছে, কারণ তাদের ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিও দেখে তাদের অনেক ফ্যান হয়ে গিয়েছে। সে সুপারস্টারের ফিল পাচ্ছিল। আর অন্যদিকে দেখানো হয় ভানি তার ট্রিটমেন্টের জন্য মানে চেক আপের জন্য ডক্টরের কাছে আসে। ভানিকে কিছু টেস্ট দিয়েছিল, সেই টেস্টের রেজাল্ট আসে ভানি অ্যালজাইমার রোগে আক্রান্ত। ভানি এখন ফার্স্ট স্টেপে আছে, তাই এই রোগের ইফেক্ট এখনো তার উপর পড়েনি, আর এই রোগের কোনো চিকিৎসাই নেই। ভানি লক্ষ্য করছিল কিছুদিন ধরে সে জিনিসপত্র ভুলে যায়, কিন্তু সে জানতো না এটি অ্যালজাইমার রোগ। ডক্টর বলে তাকে এখন থেকে সাবধানে থাকতে হবে, ধীরে ধীরে সে সবকিছু ভুলে যাবে। তাই ডক্টর বলে এই রোগ সম্পর্কে সে যেন তার ফ্যামিলির সাথে আলোচনা করে। ভানি একদম ভেঙে পড়ে, সে বাড়ির দিকে যাচ্ছিল, আর তখনই ক্রিস চলে আসে। ক্রিস তাকে তার গোয়ার সবকিছু খুলে বলে। সে বলে যে আমি এখন স্টার হয়ে গেছি, আমি অনেক পপুলার, গোয়ার মানুষ আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। আর অন্যদিকে ভানি তাকে বলতে চেয়েছিল তার রোগ সম্পর্কে, কিন্তু ক্রিসের এই আনন্দঘন মুহূর্তে সে এসব বলতে পারেনি। পরের দিনে ভানি অফিসে যায়, কিন্তু তার মাথায় ঘুরছিল শুধু আলজাইমার, মানে তার রোগ সম্পর্কে সে চিন্তা করছিল। অফিসে গিয়ে সে মাহেশকে দেখে, আর তার পুরাতন সব বেদনা জাগ্রত হয়, সবকিছু মনে পড়ে যায়। কিন্তু সে মাহেশের সামনে চুপ করে থাকে। মাহেশ তার কোম্পানির পার্টনার। আজকে মাহেশ কোম্পানিতে জয়েন করেছে, তাই আজকে একটি পার্টি হবে। ভানি কখনো চিন্তাই করতে পারেনি সে মাহেশকে এভাবে দেখবে। এরপর ভানি ক্রিসের কাছে যায়। ক্রিস দিল্লিতে তাদের একটি কনসার্ট আছে, সেজন্য তার ব্যাগ প্যাক করছিল, মানে প্রস্তুতি নিচ্ছিল। ভানি তার সম্পর্কে ক্রিসকে কিছুই বলতে পারে না, কারণ ক্রিস অনেক এক্সাইটেড ছিল, আর এটা তার লাইফের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি কনসার্ট। ভানি জানতো যে ক্রিসকে সে যদি সবকিছু বলে দেয় তার রোগ সম্পর্কে, তাহলে ক্রিস কখনোই তাকে একা ফেলে যাবে না, তার ফিউচারের জন্য এটি অনেক খারাপ হবে। সেজন্য ভানি তাকে কিছু বলে না। ক্রিস তার বন্ধুদের নিয়ে মানে ব্যান্ডের লোকজনদের নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়, আর ভানি চলে আসে অফিসের সেই পার্টিতে, মাহেশের জন্য যে পার্টি অ্যারেঞ্জ করা হয়েছিল। ভানি মাহেশকে দেখে সে চলে যায় সেই বিয়ের দিনে, মানে ওই বিয়ের দিন থেকে আজকের দিন পর্যন্ত যতগুলো দিন ছিল সব ভুলে যায় ভানি। সে মাহেশকে বলে আমরা দুইজনে বিয়ে করব, তাই না? মাহেশ
ভানির এসব দেখে সে সুযোগ নেওয়ার চিন্তা ভাবনা করে, কিন্তু আজকে পরিস্থিতি ছিল অন্যরকম। তার ওয়াইফও এই পার্টিতে ছিল, কিন্তু ভানি যখন মাহেশকে বলছিল যে চলো আমরা বিয়ে করি, মানে এসব নিয়ে জোর জবরদস্তি করছিল, আর সবার সামনে একটি সিনকেট তৈরি হয়ে যায়, তখন মাহেশ তার সাথে একদম পল্টি নিয়ে নেয়, তাকে অনেক বেইজ্জতি করে এবং পার্টি থেকে বের করে দেয়। ভানি তার ব্যাগ সেখানেই ফেলে কান্না করতে করতে চলে যায়। আর অন্যদিকে ক্রিস তাকে ফোন করে। ভানির ব্যাগে ভানির ফোন বাজছিল, তখনই সেখানকার একজন সিকিউরিটি গার্ড ফোনটি রিসিভ করে আর ভানির সাথে এই অনুষ্ঠানে যা কিছু হয়েছে সবকিছু বলে দেয় ক্রিসকে। ক্রিস তো তার ফ্লাইটে না উঠে চলে আসে সেই পার্টিতে। ভানির ব্যাগ সিকিউরিটি গার্ডের কাছ থেকে নেয় এবং সে ব্যাগের মধ্যে সে ওই ডাক্তারের রিপোর্টটি দেখতে পায়। তখন সে বুঝতে পারে ভানি অ্যালজাইমার রোগে ভুগছে। ক্রিস বুঝতে পারে যে তার আচরণ কেন এরকম ছিল, সে কেন বারবার ভুলে যাচ্ছিল সবকিছু। ক্রিস ভানির কাছে চলে আসে। ভানি যখন বুঝতে পারে যে ক্রিস সবকিছু জেনে গিয়েছে, তখন ভানি ক্রিসকে বলে যে আমরা আর একসাথে থাকতে পারবো না, দুইজন আমরা আলাদা হয় সবচাইতে বেটার হবে। তবে ক্রিস ভানিকে বলে যে তুমি আমাকে মনে রাখতে পারো আর না পারো, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথে সারা জীবন থাকবো, এই বলে ভানিকে সে জড়িয়ে ধরে। এদিকে ভানির পরিবারও এসব কিছু জানতো, তারা আবার ডাক্তারের কাছে নিয়ে যায় ট্রিটমেন্টের জন্য। ডাক্তার তখন বলে যে ভানির এখন একদম স্ট্রিক্ট রুটিন মেনে চলতে হবে আর থাকতে হবে একদম শান্ত পরিবেশে, পাহাড়ের কোলে বা সমুদ্রের ধারে। এই পরিবেশ ভানির জন্য একটি থেরাপি হবে। এই কথা ক্রিস শুনতে পারে এবং সে ভানিকে নিয়ে চলে যায় সমুদ্রের ধারে। তারা আলিবাগে থাকার চিন্তা ভাবনা করে। তারা দুইজনে সেখানে অনেক সুন্দর সময় কাটায়। দুজনে তখন একে অপরকে গভীরভাবে ভালোবাসতে শুরু করে। তারা এতটাই সুন্দর মুহূর্ত কাটায় যে তাদের এক জীবন এখানেই পার হয়ে যাবে। কিন্তু সময়ের সাথে সাথে ভানি সবকিছু ভুলতে শুরু করে। তবুও ক্রিসের এসব নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না, কারণ সে জানে যে ভালোবাসা মানেই পাশে থাকা, একে অপরের সাথে থাকা, তার স্মৃতি থাকুক আর না থাকুক। অন্যদিকে দিল্লির সেই কনসার্টটি অনেক সাকসেসফুল হয়। তার বন্ধুরা তাকে ভিডিও কলে সেসব দেখায়। ক্রিস সবকিছু ভানির কাছ থেকে লুকিয়ে রাখে। মুম্বাইয়ে তাদের আরেকটি কনসার্টের জন্য কন্ট্রাক্ট হয়। ভানি এই কনসার্ট সম্পর্কে জানতে পারে। ভানি বলে তুমি এই কনসার্টে অংশগ্রহণ করবে, আমি তোমার সাথেই থাকবো, একদম কনসার্টের সামনের সারিতে থাকবো, কেউ হাততালি দিক আর না দিক তোমার নাম ধরে চিৎকার করে আমি ডাকবো, আমি তোমার পাশেই থাকবো। কনসার্টের সবকিছু প্রস্তুত। ক্রিস স্টেজে ওঠে পারফরমেন্স করার জন্য, আর ভানি তার স্টেজের সামনে থেকে সবকিছু ভিডিও করছিল তার ফোনে। কিন্তু যেটি ঘটার নয় সেটি ঘটে। ভানির সামনে আবার মাহেশ চলে আসে, কারণ এই কনসার্টের স্পন্সর করেছিল মাহেশ, তাই মাহেশ সেখানে উপস্থিত। মাহেশ যখন ভানির কাছে চলে আসে, সে আবার সবকিছু ভুলে যায়, পুরনো স্মৃতি তার মনে চলে আসে। ভানি মাহেশকে বলে যে তুমি আমাকে কখনো ছেড়ে যেও না, আমি তোমার সাথে থাকতে চাই। মাহেশ সুযোগ বুঝে ভানিকে একা একটি রুমে নিয়ে চলে যায়। আর ক্রিস স্টেজ থেকে ভানিকে দেখতে না পেয়ে সে স্টেজ থেকে নেমে আসে, ভানিকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে সেই ভ্যানে চলে আসে যেখানে মাহেশ ভানিকে নিয়ে গিয়েছিল। ক্রিস রুমে ঢোকার পরে দেখতে পায় মাহেশ ভানির সুযোগ নেওয়ার চেষ্টা করছিল। মাহেশ ক্রিসকে দেখে বলে যে তুমি এখান থেকে চলে যাও, ভানি তোমার সাথে থাকতে চায় না, সে আমার সাথে থাকতে চায়। তবে ক্রিস তো জানতো এটি ভানির রোগের একটি প্রতিক্রিয়া, তাই সে মাহেশকে খুব মারধর করে। মারতে মারতে একদম বাহিরে চলে আসে, সকলের সামনে মাহেশকে মারতে থাকে। ভানির এই দুঃসময়ে মাহেশ সুযোগ নিচ্ছে এটি মনে করে অনেক মারতে থাকে মাহেশকে। আর তখনই ভানি একটি ছুরি নিয়ে চলে আসে আর বলতে থাকে মাহেশকে ছেড়ে দিতে। ক্রিসকে সেখান থেকে চলে যেতে বলে, নাহলে সে ছুরি ঢুকিয়ে দিবে। ক্রিস আস্তে আস্তে ভানির দিকে এগিয়ে যায় চোখের পানি ফেলে। ভানি তার হাতের মধ্যে চাকুটি ঢুকিয়ে দেয়। ক্রিস ভানিকে জড়িয়ে ধরে সেখানেই বসে পড়ে। ভানি সেখানে চিৎকার করতে থাকে, চিৎকার করতে করতে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরের দিন সকালবেলা ভানির যখন জ্ঞান ফিরে আসে, তখন সে ক্রিসকে বলে যে আজকে তো তোমার কনসার্ট, তুমি যাবে না কনসার্টে? ক্রিস ভানিকে বলে যে কনসার্ট গতকাল হয়ে গিয়েছে, কনসার্ট অনেক ভালো হয়েছে, তুমি অনেক খুশি ছিলে। ক্রিস ভানিকে বলে যে তুমি আমাকে এমন একটি গান লিখে দাও যে গান শুনলে মন খারাপ করে থাকা বয়ফ্রেন্ড খুব সহজেই তার গার্লফ্রেন্ডকে মাফ করে দিবে এবং তার কাছে চলে আসবে। ভানি ক্রিসকে একটি সুন্দর গান লিখে দেয় এবং
বলে যে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড যখন মন খারাপ করে থাকবে গানটি শুনে তৎক্ষণাৎ চলে আসবে তার কাছে। গতকালকের ঘটনার জন্য তার বন্ধুদের মানে তার ব্যান্ডের লোকজনদের অনেক কথা শুনতে হয়েছিল, তাই ক্রিস তাদের কাছে ক্ষমা চায় এবং বলে যে সে বিনীত স্যারের কাছেও ক্ষমা চাবে, মানে এই ব্যান্ডের যে মূল স্পন্সর, যেন সে আগামী কনসার্টগুলো করার জন্য স্পন্সর করে। ক্রিসের ব্যান্ডের সকল বন্ধুরা তাকে বলে যে আমরা যদি এই কনসার্ট করি তাহলে সকলে একসাথে করব, না হলে কেউই করব না, তুই অনেক চেঞ্জ হয়ে গেছিস। আমাদের আগের ক্রিস ছিল সে সবসময় মোটিভেটেড থাকতো, সেলফিশ ছিল, তার নিজের কথাই ভাবতো, ব্যান্ডের কথা ভাবতো, কিন্তু এখন আমরা সেই ক্রিসকে দেখতে পাই না। ক্রিস তাদেরকে কিছু না বলে সেখান থেকে চলে যায় ভানির কাছে। বাড়িতে গিয়ে সে দেখে ভানি বাড়িতে নাই। সে তো চারিদিকে খুঁজতে থাকে, পাগলের মতন খুঁজতে থাকে, সমুদ্রের পাড়ে গিয়েও খুঁজতে থাকে, কিন্তু কোথাও ভানিকে সে খুঁজে পায় না। ক্রিস ভানির পরিবারকেও বিষয়টি জানায়, সে তো পাগল প্রায় হয়ে যায়। তারা পুলিশের কাছেও রিপোর্ট করে, কয়েকদিন কেটে যায়, তারপরও ভানির কোনো খোঁজ সে পায় না। ভানির পরিবার কয়েকটি পুলিশ কর্মকর্তার সাথে একান্ত চাপ প্রয়োগ করে, তাদের সাথে কথা বলে, কিন্তু পুলিশ কর্মকর্তারা বলে যে 2 মাস ধরে আমরা তাকে খুঁজছি, কিন্তু কেউ যদি এরকম হঠাৎ নিখোঁজ হয়ে যায় তাকে খুঁজে পাওয়া অনেক কঠিন। এভাবেই প্রায় 1 বছর কেটে যায়। এদিকে ক্রিস কাপুর তাকে সব সময় খুঁজে ফিরে, এখনো সে তাকে ভুলতে পারেনি, চারিদিকে এখনো তাকে খোঁজে, সে ভালোবাসার কষ্টে মগ্ন হয়ে থাকে। ভানি যাওয়ার আগে শেষ যে গানটি লিখে গিয়েছিল সে গানটি দিয়ে ক্রিস কাপুর এতটাই পপুলারিটি অর্জন করে যে সে ইন্ডিয়ার সবচাইতে বড় শিল্পী হয়ে ওঠে, একজন সুপারস্টার হয়ে ওঠে। এই গানটি লিখার পরে ভানি বলেছিল যে এই গানটি যে শুনবে সে বারবার ফিরে আসবে তোমার কাছে। সেই আশাতেই সে বারবার এই গানটি গায় যেন ভানি তার কাছে ফিরে আসে। সেই বিশ্বাস নিয়ে, সেই ভালোবাসা নিয়ে, সেই মায়া নিয়ে এই গানটি গায় সে। ক্রিস আর তার ব্যান্ড এখন এতটাই বড় হয়ে গিয়েছে যে লন্ডনে তাদের পারফরমেন্স করার জন্য ডাকা হয়েছে। ক্রিস তার ব্যান্ড নিয়ে লন্ডনে চলে যায়, সেখানেই বসে তাদের পারফরমেন্সের জন্য প্র্যাকটিস করছিল। তখন সে বিভিন্ন রিলস দেখছিল বড় স্ক্রিনে, সেখানে হঠাৎ সে ভানির চোখ দেখতে পায়, আর তার গানে এই রিলস যেখানে বানানো হয়েছিল ক্রিস কাপুর সেখানে চলে যায়। সে অনেক খোঁজাখুঁজির পরে ভানিকে সে খুঁজে পায়, সে দেখতে পায় সে একটি মহিলা হোস্টেলে থাকে, জায়গাটি ছিল মানালি। ক্রিস সেই মহিলা হোস্টেলে গিয়ে সেখানকার কর্মীদের কাছ থেকে শুনে যে ভানি সব সময় তার কথাই বলতো, মানে ক্রিসের কথাই বলতো। ক্রিস ভানির রুমে গিয়ে দেখতে পায় তার যতগুলো নিউজ ছিল, নিউজ কার্ড সবগুলো সে দেওয়ালে টাঙ্গিয়ে রেখেছে, সব নিউজ পেপার থেকে তার ছবি কালেক্ট করে রেখেছে যেন সে ক্রিস কাপুরকে ভুলে না যায়। ভানি সেখানেও নেই। ভানি যাওয়ার আগে সেই হোস্টেলে একটি চিঠি রেখে যায় ক্রিসের জন্য। সেখানে লেখা আছে যে ক্রিস, তুমি যেহেতু এই চিঠিটি পড়ছো তার মানে তুমি সবকিছু ফেলে আমার কাছে চলে এসেছো, কিন্তু আমি এটি চাই না। আর এখান থেকেই জানা যায় ভানি ওই কনসার্টের দিনের কথা সব জেনে গিয়েছিল ভাইরাল ভিডিও দেখে, আর সে বুঝে গিয়েছিল সে কিভাবে ক্রিসকে কষ্ট দিচ্ছিল, তাই সে ক্রিসের কাছ থেকে দূরে চলে এসেছে। এরপর ক্রিস আরো খোঁজাখুঁজি শুরু করে দেয় ভানিকে। অবশেষে সে ভানিকে পেয়ে যায়। ভানির সামনে যখন ক্রিস চলে আসে ভানি ক্রিসকে চিনতে পারে না, আর ভানি যখন ক্রিসকে চিনতে পারে না তার চোখ দিয়ে অটোমেটিক পানি পড়ে যায়। ভানি ক্রিসকে জিজ্ঞেস করে আপনি কে? ক্রিস তখন বলে যে আমি একজন গায়ক, অনেক দিন ধরে আমি গান গাওয়ার চেষ্টা করছি কিন্তু শব্দের অভাবে আমি গান গাইতে পারছি না। ভানিও তখন বলে যে আমি অনেক দিন ধরে লিখতে চাইছি কিন্তু কোনো কিছুই লিখতে পারছি না। ক্রিস তখন ভানিকে বলে যে লেখার জন্য একা ঘরে বসে থেকে লেখা যায় না, যখন হৃদয়ে কোনো শব্দকে ছুঁয়ে যায় তখনই লেখা শুরু হয়। ভানিকে সেখানে এক জায়গায় নিয়ে যায় যেখানে ছোট বাচ্চারা ক্রিকেট খেলছিল। ক্রিস তাদের সাথে ক্রিকেট খেলে। ক্রিস এসব করছিল তার যেন পুরাতন সব স্মৃতি মনে পড়ে। প্রথমে ভানির কিছুই মনে পড়ছিল না, ক্রিস বারবার চেষ্টা করে যায়। এক পর্যায়ে ভানির সবকিছু মনে পড়ে যায়। সে জোরে জোরে চিৎকার করতে থাকে ক্রিস কাপুর। সে চিৎকার করে বলে যে ক্রিস কাপুর আই লাভ ইউ। ভানি ক্রিসকে জড়িয়ে ধরে, আর এরপরই দেখানো হয় ভানি আর ক্রিস বিয়ে করে নেয়। তারা একসাথে সকল কনসার্ট করে, আর ভানির ডায়েরিতে লেখা থাকে তাদের সুন্দর মুহূর্তগুলো। সে ডায়েরির প্রতি পেজে তাদের মুহূর্তের ছবিগুলো এবং সেই মুহূর্তের স্মৃতিগুলো লিখে রাখে। এইভাবেই সুন্দর একটি এন্ডিং হয় এই লাভ স্টোরির। এরকম সুন্দর সুন্দর সিনেমা পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে। তোমরা চাইলে এই সিনেমাটিও দেখতে পারো। এই সিনেমাটিও আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে
এই পর্যন্তই। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আঙ্গিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।